শুরু করুন। বিসমিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দীর্ঘ 14 বছরের সংগ্রাম, ছাত্র সমাজের সর্বশেষ যে ছাত্র জনতার অভ্যুদয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন করে একটি পরিচিতি লাভ করেছে। এই পরিচয়ের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি কিছু সমস্যা এবং কিছু সংকট নিয়ে আপনাদের সামনে মূলত হাজির হয়েছে। আপনারা জানেন আমাদের এই চুনারঘাট উপজেলা প্রায় 4.5 লক্ষ মানুষের বসবাস। এই চুনারঘাট উপজেলার বিদ্যুৎ সমস্যা একটি নিত্য নৈমিত্তিক সমস্যা পরিণত হয়েছে। আপনারা জানেন অতীতেও কিন্তু এই সমস্যা ছিল, এখনো আছে। এই সমস্যার মাত্রা দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। আপনারা জানেন গেল সময়ে আমাদের যিনি পল্লী বিদ্যুতের চুনারঘাটের ডিজিএম ছিলেন, এই ডিজিএম সাহেব প্রায় সময় কিন্তু আমাদেরকে একটি তথ্য উপাত্ত দিতেন, বলতেন যে আমাদের প্রয়োজন কতটুকু মেগাওয়াট বিদ্যুৎ এবং আমরা কতটুকু প্রাপ্তি পাচ্ছি, সেটার একটা আপডেট আমাদের হোয়াটসঅ্যাপে দিতেন এবং মিডিয়াগুলোকে দিতেন। কিন্তু গেল 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু সেই আপডেটটুকু পাচ্ছি না। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের এই গতকালকে তাদের 1 মাস অতিবাহিত হলো। 1 মাসের প্রথম সপ্তাহ 10 দিন কিন্তু বিদ্যুতের এত তীব্র সংকট ছিল না, কিন্তু ইদানিংকালে মনে হচ্ছে কি অদৃশ্য কারণে চুনারঘাট উপজেলায় বিশেষ করে পৌরসভা ব্যতীত বাহিরে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনারা যাদের বাড়ি ঘর বা বাসা পৌরসভার বাহিরে আছে, মফস্বলে আছে, আপনারা লক্ষ্য করেছেন যে কোমলমতির ছেলেমেয়েরা লেখাপড়া করার মতো কোনো সুযোগ নেই। অসুস্থ রোগী স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো কোনো উপায় নেই। একজন সুস্থ মানুষ সারাদিন কাজ করে পরের দিন যে সে আবার কাজ করতে যাবে, রাত্রে কিন্তু সে 3 ঘন্টা ঘুমাতে পারেনি। সন্ধ্যার পর থেকে আমি গত 2 দিন কন্টিনিউ বিষয়টাকে অবজারভেশন করেছি। আপনারা লক্ষ্য করেছেন যে গত 2 দিনও বিদ্যুতের যে লোডশেডিং, এমন বিপর্যস্ত অবস্থা যে রাতে 7টা থেকে সন্ধ্যার পর থেকে রাতে ভোর 4টা পর্যন্ত কয়বার যে বিদ্যুৎ যায় আসে। আমি জানি না পল্লী বিদ্যুতে যিনি ডিজিএম আছেন উনি কতটুকু খোঁজখবর রাখেন, প্রশাসনে যারা আছেন ওনারা কতটুকু তদারকি করেন, কারণ ওনাদের বাসা বাড়িতে কিন্তু সবার আইপিএস আছে, এসি আছে, যার কারণে কিন্তু এই কষ্টের বেদনাটা সাধারণ মানুষ ছাড়া আর কেউ কিন্তু বোঝার কোনো উপায় নেই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে বৈষম্য দূর করার যে সুষ্ঠু পরিকল্পনা এবং সংস্কারের ব্যবস্থাপনা শুরু হয়েছে, যদি এখনো আবার পৌরসভা এবং নগর জীবন এবং গ্রামের জীবনের মধ্যে যদি বৈচিত্র্যতা রক্ষা করা হয়, পার্থক্য সৃষ্টি করা হয়, বৈষম্য সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু আবার যেই লাও সেই কদুর অবস্থা সৃষ্টি হবে। সেই জন্য আমি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্য দিয়ে আপনারা জানেন আমরা দলগতভাবে ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। প্রথমেই আমরা সেখানে কোনো কর্মসূচি না দিয়ে আপনাদের মাধ্যমে এই চুনারঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে বিগত 14-17 বছরের যে একচেটিয়া মানুষের যে ফ্যাসিস্ট আচরণ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু খালি দলীয়ভাবে নয়, সেটা রাজনৈতিক, সামাজিক, ব্যক্তি প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে কিন্তু এরকম একচেটিয়া আধিপত্যবাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পল্লী বিদ্যুতের কতটুকু চাহিদা আমার চুনারঘাট উপজেলায়। আপনারা জানেন এই হবিগঞ্জ থেকে কিন্তু পল্লী বিদ্যুতের বিদ্যুৎ প্রোডাকশন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়, কিন্তু কোন উদ্দেশ্য কারণে এই হবিগঞ্জ সবসময় পল্লী বিদ্যুতের বেলকিবাজির কারণে বিদ্যুৎ থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আমি আজকে আপনাদের মাধ্যমে, আপনারা হচ্ছেন জাতির পরম সৈনিক, অতন্ত্র প্রহরী, আপনাদের মধ্য দিয়ে প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আমরা দাবি রাখতে চাই অনতি বিলম্বে লোডশেডিং বন্ধ করতে হবে। প্রতিদিনে আপডেট দিতে হবে যে আমাদের বিদ্যুতের কতটুকু প্রয়োজন আছে, পল্লী বিদ্যুৎ
আমাদের কতটুকু বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে আর বাকিটা কেন পাচ্ছে না। প্রশাসন অবশ্যই আইন শৃঙ্খলা কমিটির মধ্য দিয়ে এগুলো গৃহীত পদক্ষেপ গ্রহণ করবে। যদি না পারে দেশের সচেতন মানুষ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে প্রশাসন মিটিং করুক। আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই বিদ্যুতের লোডশেডিং এর উপযুক্ত কারণ আমাদের পল্লী বিদ্যুতের ডিজিএম যিনি আছেন তিনি যাতে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝান। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, কষ্ট সৃষ্টি করা হচ্ছে, মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, ছাত্র সমাজের লেখাপড়া ব্যাহত করছে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন লোডশেডিং হবে ভালো কথা, পল্লী বিদ্যুতের যদি ঘাটতি থাকে, বিদ্যুৎ প্রোডাকশন যদি কম থাকে, বরাদ্দ যদি কম থাকে, লোডশেডিং হবে। ডিজিএম সাহেব আমাদেরকে অবশ্যই একটা লোডশেডিং এর শিডিউল দেওয়া দরকার। আপনার যখন খুশি ইচ্ছা আপনি বিদ্যুৎ দিবেন আর বিদ্যুৎ দিবেন, এটা তো হতে পারে না। আপনি পৌরসভায় বিদ্যুৎ দিবেন, গ্রামে বিদ্যুৎ দিয়ে যাবেন, তা হতে পারে না। আপনার প্রোডাকশন দরকার, ঠিক আছে, আপনার কলকারখানা দরকার, শহরে বিদ্যুৎ বেশি প্রয়োজন, আমরা এটা বুঝি, কিন্তু আপনার লোডশেডিং ছাড়া যাতে কোনো অবস্থাতেই বিদ্যুৎ যাতে বিভ্রাটে না পড়ে সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিদ্যুতের লোডশেডিং কোনো শিডিউল ঘোষণা ছাড়া যাতে চুনারঘাট উপজেলায় কোনো লোডশেডিং আর সৃষ্টি না হয়। আমরা এই ব্যাপারে পল্লী বিদ্যুতের সুদৃষ্টি কামনা করছি, আমাদের ইহুনো মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের এই ব্যবস্থাপনাটা যথেষ্টভাবে ফলো করেন এবং জনমনের যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভ যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দমানো না যায় তাহলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী থাকবে, প্রশাসন দায়ী থাকবে। সুতরাং এখানে জনগণকে দোষারোপ করলে হবে না। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমাদের এই চুনারঘাটে আপনারা জানেন যানজট একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। আগে ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনা ছিল, ট্রাফিকরা সেখানে বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা বহন করত। আজকে যানজটের যে প্রধান কারণগুলো আমি আপনাদের কাছে বলতে চাই, বিগত 17 বছরে কোটি কোটি টাকা এই চুনারঘাটের সম্পদ লুটতরাজরা লুট করেছে। আপনারা জানেন তারা বালু উত্তোলনের নামে, ইজারার নামে, ঠিকাদারি লাইসেন্সের নামে, তারা নদীর বালু নেওয়ার নামে তারা কিন্তু জমি কেটে কেটে এই চুনারঘাটকে একটা মরুভূমিতে পরিণত করার পায়তারা করছে এবং বিগত 17 বছরে অনেকেই এই সমস্ত অবৈধ বালুর ব্যবসা করে প্রশাসনের যুগ সাজসে আঙ্গুল ফুলে কিন্তু কলা গাছ হয়েছে। আজকেও আমরা লক্ষ্য করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই বালু উত্তোলনের নামে চুনারঘাটকে ধ্বংস করার যে মহামারী শুরু হয়েছে, সেটা যদি অনতি বিলম্বে প্রশাসন হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু এটা অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে। আপনারা জানেন এই বালু উত্তোলনের মধ্য দিয়ে আমাদের রাজারবাজারে স্কুল ছাত্রী আহত হয়েছিল। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, শত শত ট্রাক দিনের বেলা এই চুনারঘাট মধ্যবাজারে আটকা পড়ে থাকে। চুনারঘাটে যারা আমরা প্রতিনিয়ত আসা যাওয়া করি, বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন, যানজটের প্রধান কারণ হচ্ছে বালু বহনকারী ট্রাক। এবং আপনারা লক্ষ্য করেছেন যানজটের যে দুইটা স্পট, বিশেষ করে বাল্লা রোড এবং আমাদের পূর্ব অঞ্চলে যেখানে লক্ষাধিক মানুষ পূর্ব অঞ্চল থেকে আসা যাওয়া করে, সেখানে আপনারা দেখেছেন কয় নদীর বীজের মুখে একটা যানজট কন্টিনিউ লেগেই থাকে। এই ব্যাপারে আমার সুদৃষ্টি কামনা করছি প্রশাসনের কাছে যে আপনারা অনতি বিলম্বে দিনের বেলা কোনো প্রকারের বালুবাহী ট্রাক টোটাল পৌরসভার ভিতরে বন্ধ করে রাখতে হবে। যদি তা না করা হয় যানজট কখনো নিরসন হবে না। ব্যবসা করবেন, যারা ব্যবসা করেন তারা অনেকে আমাদের পরিচিত, আমরা বলতে চাই আপনারা ব্যবসা করেন, বৈধ পন্থায় ব্যবসা করেন। আপনাদের বালুবাহী গাড়ি আপনারা রাতের বেলা ছাড়েন, রাতে 8টা থেকে সকাল ভোর পর্যন্ত 4টা-5টা পর্যন্ত আপনারা ছাড়েন। এখানে ডিসি স্কুলের আপনারা জানেন অনেক ছাত্র আহত হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অতীতে, কিন্তু এই ব্যাপারে কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। আমি মনে করি আপনাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক, আপনারা কলমের মধ্য দিয়ে আজকে প্রমাণ করবেন কাদের ইশারায় এই সমস্ত অবৈধ ব্যবসা করে কালোবাজারি, কালো মুনাফাখুরি সৃষ্টি হয়েছে অতীতে। এই 17 বছরে এই জনজীবনে আজকে একটা বিপর্যস্ত পরিণতি সৃষ্টি করা হয়েছে এবং কারা কারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, প্রশাসন সেগুলো বের করবে। এবং আমি ব্যবসায়ীদের কাছে সুদৃষ্টি কামনা করছি যে আপনারা ব্যবসা করেন, বৈধ লাইসেন্স দিয়ে বৈধ ব্যবসা করেন। আপনারা যদি খালের খননের অনুমতি নিয়ে আসেন, নদী থেকে বালু উত্তোলনের নিয়ে আসেন, কিন্তু আপনারা ভূমি আইনে যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে, ও বিশেষ করে আপনারা যে জমিগুলো কর্তন করে, বরার ভূমি কর্তন করে, মানে স্থায়ী স্থাবর সম্পত্তি কর্তন করে আপনারা মাটি বিক্রি করছেন, এগুলো আপনারা বন্ধ করেন। এবং আপনাদের গাড়িগুলো আল্লাহর হস্তে এই হাজার হাজার ছাত্র যারা ডিসিপি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ে, আইডিয়াল স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে, বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে, পূর্ব অঞ্চলের 4টা ইউনিয়নে লোকজন অত্র ব্রিজ দিয়ে আসা যাওয়া করে, আপনারা দয়া করে
মেহেরবানি করে আপনারা এগুলো বন্ধ করবেন এবং প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি। ডিসিপি স্কুল এটা চুনারঘাটের একটা ঐতিহ্যগত স্কুল। ডিসিপি হাই স্কুল এই চুনারঘাটে হাজার হাজার অভিভাবক ছাত্র জনতার স্কুল। এই স্কুলের একেবারে প্রবেশ মুখে ব্যবসার নামে যা করা হয়, রাস্তায় টাক পেলে ব্যারিকেড দেওয়া হয়, জনগণ কথা বললে তাদেরকে মারধর করা হয়, খারাপ আচরণ করা হয়, যাত্রীদের সাথে টাক ফেলেই রাখা হয়, কারা গায়ের জুড়ে ধরাকে সরাজ্ঞান করে এই সমস্ত কাজ করছে। আমি মনে করি প্রশাসন এগুলো এখনই উপযুক্ত সময় খুঁজে বের করার এবং চুনারঘাটকে সুন্দর করে উপস্থাপন করার এখনই কার্যকর সময়। যদি এটা না করা হয় চুনারঘাটের যানজট নিরসন হবে না, জনমনের বিপর্যয় বন্ধ হবে না, জনমনের যে কষ্ট সেটা লাঘব হবে না। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, শিক্ষা পরিবেশ। চুনারঘাটে আপনারা জানেন বিগত 17 বছরে দলীয় প্রভাব কাটিয়ে অনেকেই কিন্তু বিগত 17 বছরে প্রধান শিক্ষক হয়েছেন। ভালো কথা, প্রধান শিক্ষক হয়েছেন, সহকারী শিক্ষক হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়েছেন, কিন্তু আপনাকে কেউ দলীয় একটা রাষ্ট্রের কর্মচারী হয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে আপনাকে এই অথরিটি কেউ দেয় নাই যে আপনি দলীয় ক্যাডার হিসেবে আপনি সেখানে দায়িত্ব পালন করবেন। আপনি দলের প্রধান থাকেন, কমিটির সভাপতি যদি হতে চান আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে গিয়ে আপনি সরকারি দল বেসরকারি দল যে কোনো দলের আপনি প্রধান হন, কিন্তু এইভাবে আপনি থাকতে পারেন না। এটা নৈতিকতায় পড়ে না, এটা কোনো আদর্শিক ব্যক্তির কাজ নয়। সুতরাং যদি আপনারা কাছে আমার সবিনয় অনুরোধ, সারা বাংলাদেশের চিত্র আপনাদের সামনে ক্লিয়ার। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যারা মনে করেন যে আমার কোনো দলের পৃষ্ঠপোষকতা করা দরকার, দলের প্রধান থাকা দরকার, আমার বাণিজ্য হবে, সুতরাং আপনি আপনার দায়িত্ব ছেড়ে দেন, সজ্ঞানে দায়িত্ব ছেড়ে দেন, আপনি পদত্যাগ করেন। নতুবা যে পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতি হবার আগেই চুনারঘাটের সকল শিক্ষক সমাজের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের আত্মসম্মান বোধকে সামনে রেখে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে আপনারা যারা দলীয়গতভাবে দলীয় পরিচয় দিয়ে প্রভাব কাটিয়েছেন, 17 বছর নিয়োগ বাণিজ্য করেছেন, ছাত্রদের কাছ থেকে অবৈধভাবে ফি নিয়েছেন, লেখাপড়ার মানকে একবারে তলানিতে ফেলেছেন। এই ডিসিপি হাই স্কুলে আমরা একসময় এখানে সেন্টার পরীক্ষা দিয়েছি, আমাদের ইমতাজুল্লাহ স্যার থাকতে এই ডিসিপি উচ্চ বিদ্যালয়ে যে সগৌরব ছিল সেই গৌরব কিন্তু আজকে নেই। স্কুল থেকে এসপি হয়েছে, ডিসি হয়েছে, সচিব হয়েছে, ব্যারিস্টার হয়েছে, কিন্তু আজকে যে লেখাপড়া বা শিক্ষকদের যে অ্যাক্টিভিটি এটা অত্যন্ত হতাশাজনক। কমিটি যারা আসেন আপনারা জানেন কমিটির লোকজন এগুলা তল্পি বাবকে পরিণত হয়েছে, শির উঁচু করে কথা বলার মতো কেউ কমিটিতে আসেন না। সেজন্য আমি শিক্ষক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে যদি মনে করেন যে আপনারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, খারাপ পরিস্থিতি সৃষ্টির আগে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা সরে দাঁড়ান এবং নতুন নেতৃত্বকে সেখানে দায়িত্ব দেন, যাতে শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন আমাদের সদর হসপিটাল, যেখানে আমাদের 4 লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র মাধ্যম। এখানে আমরা কাগজে কলমে আমাদের যিনি এখানে ইনচার্জ আছেন আমাদের এলাকার লোক, আমরা ওনাকে ব্যক্তিগতভাবে অনার করি, চিনি, জানি, উনি অনেক চেষ্টা করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হসপিটালে এক্সরে মেশিন আছে, কিন্তু দৈনিক কতজন লোককে এক্সরে করা হয় এই রিপোর্টটা আমরা জানতে চাই আপনারা সাংবাদিকদের মাধ্যমে। এই হসপিটালে আমি যতটুকু জানি ইসিজি মেশিন আছে, কিন্তু আমার এই চুনারঘাটের 4 লক্ষ মানুষের মধ্যে কতজন মানুষ ইসিজি করতে পারে? অবৈধভাবে কলাপাতার মতো ব্যবসা চাটিয়ে রেখেছেন ডাক্তার সাহেবরা। এখানে 5 জন 7 জন 8 জন করে ডাক্তার আছেন। এই ডাক্তাররা সকাল থেকে বিকাল পর্যন্ত যে ডিউটি আদায় করার কথা, যেখানে দায়িত্ব পালন করার কথা, ওনারা কি সেই দায়িত্বটা পালন করছেন? আদৌ খতিয়ে দেখা উচিত। আমি প্রায় সময় দেখেছি এখানে আপনারা জানেন বিভিন্ন কার্ড করা হয় ওষুধের জন্য। আপনি যদি হসপিটালে যান দেখবেন যে বিভিন্ন সময় শত শত রোগী দাঁড়িয়ে আছে, এই কার্ডের ওষুধটাও পাচ্ছে না। তাহলে ওষুধটা কে নিচ্ছে, কারা পাচ্ছে? আপনি সেখানে সরকারি অফিস আদালত আমরা জানি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। এখন ডাক্তারদের জন্য কি এটা হাফ না ফুল, এটা আপনারা ওনাদের কাছে জানবেন, আপনাদের মাধ্যমে যাতে উপকৃত হয়। আমরা বলতে চাই, আমরা 12টা 1টা গেলেও তো 2 জন বা 1 জন ডাক্তারের বাইরে ডাক্তার পাওয়া যায়, কিন্তু সেবাতে গিয়ে পাওয়া যায়, স্কোয়ারে গিয়ে পাওয়া যায়। আমি এদেরকে দোষারোপ করছি না। এই যে একটা নগ্ন খেলা, এই যে একটা অবৈধ বিজনেসের চিন্তা, মানে বেশি বড় লোক হওয়ার চিন্তা, আমি আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি বিশেষ করে এখানে যারা কর্মরত
ডাক্তার বা চিকিৎসকরা আছেন ওনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদেরও মা, পরিবার, সন্তান আছে, আপনারা অনেক সংগ্রাম করেন, কষ্ট করেন এবং রোগীদের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, আমি সেটা বুঝি। কিন্তু এর অর্থ তো এই না যে আপনি সেখানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনার যে দায়িত্ব সেই চিকিৎসা ব্যবস্থাপনাটাকে যদি আপনি ভেঙে ফেলেন, আপনি প্রাইভেটে গিয়ে দেখবেন সবসময় ডাক্তার পাওয়া যায় কিন্তু হসপিটালে পাবেন, এটা হতে পারে না। এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের চিত্র, এটা বদলানো দরকার এবং এখনই উপযুক্ত সময়। দলমত নির্বিশেষে সবাই যদি জনতা কাঁধে কাঁধ না মিলিয়ে আবার যদি আমরা আধিপত্যবাদীর দিকে যাই, আবার যদি আমরা দলীয় কুন্দলের দিকে যাই, আবার যদি আমরা দলীয় সংস্কৃতির থেকে বের হতে না পারি, তাহলে বিশ্বাস করুন এই বাংলাদেশ যে সংস্কারের দায় দায়িত্ব ছাত্ররা নিয়েছে এটা সম্ভব হবে না। সেই জন্য আমি মনে করি যে ডাক্তাররা যারা আছেন প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে 10টা থেকে 4টা পর্যন্ত ডাক্তাররা ডিউটির দায়িত্ব আছে কিনা আমরা তো জানি না। তো আপনারা মাফিয়া চক্রের মধ্য দিয়ে এই সমাজকে ডেস্ট্রয় করার মতো কোনো ব্যবস্থাপনা করার মতো কোনো সুযোগ দেওয়া কোনো অবস্থাতেই উচিত। সেই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের মাধ্যমে এই জিনিসটি চাই। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন বিগত 17 বছর পরিবহন শ্রমিকের নামে, পরিবহন মালিকের নামে শ্রমিকের গ্রামের পয়সা কেড়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি যতটুকু জানি, আমি জানি না আমার তথ্য সঠিক কিনা, আমার কোনো সিএনজিও নেই, গাড়িও নেই। আমি যতটুকু জানি 1500 সিএনজি চুনারঘাট উপজেলা চলে, দৈনিক 20 টাকা করে সমিতি চাঁদা নেয়। আমার জানা মতে অনেক শ্রমিক ভাইয়েরা আছে যারা অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে বছরের পর বছর বিছনায় আছে, কোনো শ্রমিক নেতা গিয়ে তাদেরকে দেখো না, এমন রেকর্ডও আমার কাছে আছে। আমি বলতে চাই যারা শ্রমিক ইউনিয়নে আছেন, যারা শ্রমিক মালিক সমিতিতে আছেন, ইউনিয়নে আছেন, দয়া করে আপনারা বিগত 17 বছরে খতিয়ান আপনারা জাতির সামনে পেশ করুন যদি সাহস থাকে। আপনারা যদি শ্রমিকের কল্যাণে কাজ করে থাকেন, আপনারা বিগত 17 বছরে কতটুকু চাঁদা উঠিয়েছেন, শ্রমিকের কল্যাণে কতটুকু ব্যয় করেছেন, আমি মনে করি শ্রমিক পরিবহন মালিক পরিবহন যারা আছেন তাদেরকে নিয়ে অবশ্যই প্রশাসন এগুলো আইডেন্টিফাই করা দরকার এবং প্রশাসন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা দরকার এবং এই টমটমের, বিশেষ করে টমটমের চাঁদা, সিএনজির চাঁদা এগুলো বন্ধ করা দরকার। এবং আপনারা জানেন জ্বালানি তেলের দাম কমেছে, ভাড়া কি যে বেড়েছিল, ভাড়া কিন্তু কমে নাই। আমরা বলতে চাই যে ভাড়া কমানো দরকার সব রোডে। 1 টাকা যদি সিএনজি যে গ্যাসের মূল্য বাড়ে তাহলে কিন্তু 5 টাকা ভাড়া বাড়ে, এতে করে কিন্তু দেশটাকে একবারে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি যে আজকে যারা প্রশাসনে আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এগুলো খতিয়ে বের করা। আমি আপনাদের মাধ্যমে আমরা চাই, জনগণ চায় যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের সেবাগুলোকে নিশ্চিত করবেন। তারপর হচ্ছে এই সরকার বিদায় নেওয়ার পরে আপনারা জানেন যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। আমাদের হবিগঞ্জে আপনারা জানেন বানিয়াচন্দ্রে 60 জন ভাই নিহত হয়েছে, হবিগঞ্জে রতনশীল সহ অনেকেই কিন্তু ইন্তেকাল করেছে, আপনারা জানেন। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের পরিবারের সাথে সহানুভূতি দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পারি আমাদের সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। মামলার খোঁজখবর যা পেয়েছি তাতে হতাশা ছাড়া আর কিছু নয়। আমি আজকে বলতে চাই রাজনীতির জায়গায় রাখতে হবে। রাজনীতিকে যদি আত্মপূজার মতো বড়লোক হওয়ার দান্দায় যদি রাজনীতি করেন, এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না। মনে রাখবেন বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আমি লক্ষ্য করেছি যে মামলাগুলো করা হয়েছে, যে পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, এজাহারে তার নাম নেই। এজাহারে এমন লোকের নাম দেওয়া হয়েছে যে ছেলে মারা গেছে তার আপন চাচাকে মামলা দেওয়া হয়েছে। মামলা দেওয়ার পরে যারা মামলা দিয়েছে তারা আবার প্রত্যেক আসামিকে বলছে তুমি 2 লাখ টাকা 1 লক্ষ টাকা দাও, তোমাদেরকে নাম কেটে দিব। এই কারণে কিন্তু ছাত্র সমাজ জীবন দেয় না। বুঝতে হবে যারা এই কাজগুলো করছেন, যে দলের নামই করেন না কেন, এগুলো দেশ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা ছাড়ার কিছু। আপনারা বলতে পারেন যে আপনি এগুলা কেমনে বলছেন, আমি প্র্যাকটিক্যালি গিয়ে আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছি। আমি তথ্যপাত্র যদি চান আমি প্রকাশ্যে তথ্যপাত্র দেবো, মামলার এজাহার দেবো, কিন্তু এই মামলাগুলাতে আসামি যাকে খুশি দেওয়া হচ্ছে, বুঝেন না, আপন বাতিজা মারা গেছে গুলিতে, তার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার একজনের সাথে ঝগড়া আছে বিধায় আমি তাকে মিথ্যা মামলা দিতে হবে? এটার নাম তো পলিটিক্স, এটার নাম তো মামলাবাজি। এই মামলাবাজি করতে গেলে এমনিও তো আদালতে মামলা। এই কাজগুলো আপনারা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, যারা কাজ করেছেন, আমার সোনারঘাটের অনেক ভাইরা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে
অনুরোধ করব প্রিয় ভাইরা, আইন তার আইনের গতিতে চলতে দিতে হবে। আইন কাউকে দায়িত্ব দেয় না, রাষ্ট্র কাউকে ক্ষমতা দেয় না আইন হাতে তুলে নেওয়ার জন্য। এই জন্য ছাত্র সমাজের কিছু কাজ আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে এটা দৃষ্টিকটু হয়, এই হয় সেই হয়। তাদের ইমোশন আর আপনার আমার ইমোশন কিন্তু বয়সের কারণে অনেক ডিফারেন্স আছে। আমি যারা বৈষম্য বিরোধী ছাত্র, আপনারা হচ্ছেন জাগ্রত বিবেক, স্টুডেন্টস অফ টুডে লেট দ্য নেশন প্রমোট। আজকের ছাত্ররা আগামী দিনে জাতিকে পরিচালিত করবে। আপনাদের কথা, আপনাদের আচরণ, আপনাদের ভূমিকা জেনে, আপনাদের এই যে দীর্ঘ হাজার ভাইয়ের শহীদ, হাজার ভাইদের আমার এই ক্ষুদ্র আয়োজনে তাকে সারা দিয়ে আপনারা আসছেন। আমি মনে করি যে আপনাদের এই আশাটা বাংলাদেশের দেশ গঠনে, সমাজ গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমার কথা বা আমার এই ক্ষুদ্র আয়োজনে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সবাইকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং আমি প্রত্যাশা করি যে আপনারা যদি চান, সাংবাদিকরা যদি চায়, এই দেশ এবং জাতি অনেকটাই পরিবর্তন হবে। এই প্রত্যাশা রইল। আমার জন্য দোয়া করবেন। আপনারা আমারও ভুল যদি হয়, আমাদেরও ভুল হলে, এটা ব্যক্তিগত ভুল, দলীয় ভুল, সামষ্টিক ভুল হলে আপনারা আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে ভাই এই কাজটা এইভাবে নেই, তাহলেই সমাজ উপকৃত হবে। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই রোডের দিনের বেলায় কোনো ট্রাক চলতে পারে না। পৌরসভায় অনেক জায়গায় কিন্তু পৌরসভার ভিতরে ট্রাক চলতে পারে না। ট্রাক বলতে ট্রাক্টর, ট্রাক এগুলো। আমি মনে করি যে ওনারা ব্যবসা যদি বৈধ হয়ে থাকে, বৈধ অবৈধ তার তো আমি বলতে পারি না, এটা প্রশাসন বলে, ইউনো সাহেব দেখে। কিন্তু আমি মনে করি যে বৈধ হোক আর অবৈধ হোক, দিনের বেলা কোনো ট্রাক না চললে কিন্তু যানজটটা কমবে। কারণ এখানে যে পরিমাণ ট্রাক আটকা পড়ে, এই ট্রাক আটকা পড়ে কিন্তু যানজটটা বৃদ্ধি পায়। যে আমরা এখন যে বেশি সমস্যাটা ধরতেছি বিদ্যুৎ, সবাই বিদ্যুৎ নেই, কিন্তু আমরা এখন হতাশা করতেছি। এটা নিয়ে আপনার মানে বিদ্যুৎ বিভাগের কাছে আপনার কি প্রত্যাশা, ওইটাই মানে সংক্ষেপে যদি আপনি। আমার প্রত্যাশাটা হচ্ছে যে এখানে ডিজিএম সাহেবের সাথে আমার মাঝে মধ্যে আয় হয়, কিন্তু ওনার যে বক্তব্যগুলো উনি কিন্তু খুব কর্ডিয়ালি কথাবার্তা বলে, আমরা কথা শুনলে পরে অনেকটা স্যাটিসফাইডের মতো অবস্থা হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুতের যদি জাতীয়ভাবে যদি আমরা বিদ্যুতের বরাদ্দ কম পাই এই চুনারঘাট পাশে, একটা কারণ হতে পারে এটা প্রশাসন দেখবে যে কেন কম পায় এবং কতটুকু পায় এবং কতটুকু আমাদের পাওয়া উচিত বা কতটুকু আমাদের লাগে, এটা উনি আমাদেরকে জানাবেন। আমাদের মিডিয়ার কাছে উনি বলবেন যে আমার 12 মেগাওয়াট দরকার, আমি 8 মেগাওয়াট পাইছি, 4 মেগাওয়াট পাইছি। 3 নাম্বার হচ্ছে যদি কমই পান উনি আমাদেরকে শিডিউল দিবেন যে আগামীকালকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, কিন্তু যখন খুশি তখন বিদ্যুৎ নিয়ে যাবে। এটা তো হইতে পারে না। একটা মানুষ বাথরুমে ঢুকেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, বাচ্চা পড়তে বসছে, পড়তে পারছে না, এটা তো কোনো শিষ্টাচারে বা কোনো সিস্টেমে পড়ে না। নামাজের সময় বিদ্যুৎ চলে। আমার কথা হচ্ছে যে একটা সিস্টেমে আসা দরকার। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা স্বল্প সময়ে আমার ডাকে আহ্বান করেছেন। আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাইবো যে আগামী দিনেও দেশ ও জাতির কল্যাণে যে কাজে আপনাদেরকে ডাকবো আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা আমাকে নয়, এটা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য। এই জন্য আসুন আমরা সবাই নতুন করে বাংলাদেশের যে নতুন করে আরেকটি মেরুকরণ হয়েছে এই 5ই অগাস্ট, এই অগাস্টের অভ্যুত্থানকে আমরা যাতে জাতীয়ভাবে মানুষের ফসলে দিতে পারি। এই যে সামাজিক সুবিচার, ন্যায় বিচার, সাম্য, মানবাধিকারের কথা 71-এ আমরা মুক্তিযুদ্ধের মূল গঠনতন্ত্রে আমরা লিখেছিলাম, সেই সামাজিক সাম্য যাতে অন্ততপক্ষে প্রতিষ্ঠা করতে পারি আপনাদের মধ্য দিয়ে, এই প্রত্যাশা রইল। সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।